চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। লোনা জলের ঘ্রাণ আর ভাঙনের শব্দ, এই নিয়েই সুন্দরবনের মোহনা সংলগ্ন জনপদ জি-প্লট। এখানে নদীর সাথে মানুষের সম্পর্ক যতটা নিবিড় ততটাই আতঙ্কের। জোয়ারের জল যখন রাক্ষসে রূপ নেয় তখন মুহূর্তের মধ্যে বদলে যায় ভূগোলের মানচিত্র, তলিয়ে যায় বহু জন্মের স্মৃতি। মাটির বুক থেকে উৎখাত হওয়া এই মানুষগুলোর সামনে তখন পড়ে থাকে শুধুই এক অনিশ্চিত ভবিষ্যৎ। স্থানীয় বাসিন্দা কাজল আচার্য বললেন, আমাদের ঘর বাড়ি ছেড়ে আমরা চলে আসি, লোকেদের বাড়িতে বসবাস করে আছি। আমরা গরিব দুঃখী, আমাদের কিভাবে সংসার চলে আমরা জানি, কিন্তু এমনকি জানি কিছুই কেউ ভাবেনি। আজ সাতরা বাঁধ টেপে বাঁধ ভেঙে আমাদের এখানে এসে বসবাস, গরিব লোক কোথায় জায়গা বাড়ি ঘর করতে পারি না, তার জন্য লোকেদের বাড়িতে আছি। আর আমাদের কি কষ্টে সংসার চলছে সেটা আমরা জানি। 25-26 বিঘা মনের জায়গা ছিল, সেগা চলে গেল। শ্বশুর শাশুড়ি যেমন পাচ্ছে 5-6 বিঘা জায়গা কিনছিল, সেগা চলে গেল। তারপরে আবার ওই যে এইখানে পাকার ঘর করেছিলি, এইখানে 5 বিঘা জায়গা করেছিল, সেও চলে গেল। আর তো দূরের মা করতে পারেনি, তাহলে তখন কম টাকা ছিল করছে। তারপরে যখন পরপর দূরের মা যদি এই যার দাম হচ্ছে 2,000-2,500 ছিল, এখন হয়েছে 8-9 লাখ টাকা 1 বিঘা জায়গা। আগে করে মতন মাছও নেই এখন, মানে এমন অবস্থা এই যে মাছও নেই যে যারা জাল মারলে মাছ হইলে সংসারটা চলবে, তাও নেই। লক্ষ লক্ষ টাকার জাল পড়ে আছে, করতে হয়েছে। ডোঙা ছিল, জাল ফাল ছিল, সেগুলো ব্যাগ চলে গেছে, মানে ভেসে কিছু পালিয়ে গেছে, নেই জিনিসপত্র, ছাগল গরু কোনো নেই, ব্যাগ ভেসে পালিয়েছে। টানাটা কি কম পড়ছে নাকি আমাদের এখানে? কিন্তু বেঁচে থাকার তাগিদে মানুষকে আবারও তাকাতে হয় ওই অথই জলের দিকে। নদীর চরিত্র বদলেছে, বদলেছে খামখেয়ালি আবহাওয়া। তাই ছোট নৌকায় আর ভরসা পাওয়া যায় না। শুরু হয় এক নতুন লড়াইয়ের প্রস্তুতি। কাঠ, লোহা আর ঘামের গন্ধ মেখে নদীর পাড়েই তিল তিল করে জন্ম নেয় গভীর সমুদ্রে পাড়ি দেওয়ার বিশালাকৃতির সব জলযান। অনিল দাস শোনালেন সেই শুরুর দিনের সব কথা। আমার যখন 18 বছর বয়স হয় তখন আমি মাটি কাটা ছাড়া কিছুই জানতাম না। মাটি কাটতে কাটতে মিস্ত্রিরা নৌকা তৈরি, বাইরের মিস্ত্রিরা নৌকা তৈরি করে, আমি ভাত খেয়ে কোদালটা কাঁধে নিয়ে ওই নৌকার ধারে গিয়ে আমি দাঁড়াই, দেখি কীরকম করে নৌকাটা তৈরি করে এরা। তারপরে আবার কাজের টাইম যখন অন্যান্য লেবার যখন গেল, সকল লোক আবার মাটি কাটতে চলে গেলাম। এরকম করে করে আমি খুব অনুভব করে কাজটা আমার মাথায় সেট করি। তারপরে ওই মিস্ত্রিকে ধরে ওর কাছে আমি কাজ শিখতে এসেছি। এবার তখন আমার মাইনা কত করে জানেন? 1 টাকা, রোজ 1 টাকা। বাজারের বর্তমান পরিস্থিতিতে এই বিপুল আয়োজনের পথটা একেবারেই মসৃণ নয়। লেদ কারখানার মালিক বলাই দাস বললেন, আমরা এই ট্রলার ব্যবসার সঙ্গে আজকে প্রায় 30-35 বছর যুক্ত। এই আমাদের কারখানায় ট্রলার ব্যবসা নিয়েই চলে। ট্রলারের ইঞ্জিনের কাছ থেকে, ট্রলারের পপুলারের কাছ থেকে সমস্ত কাজ হয়। লাইনের কাজ হয়, মানে টান বডি, গ্যালন বডি, পাইপ, সুগান, পাখা, স্যাপ, ইনভার্সিল। সবসময় কারেন্ট থাকে না, এই বছর 5 কারেন্ট এসছে, কারেন্ট কিছু কাজ হয়, আর নাহলে সমস্ত ইঞ্জিন দিয়েই কাজ হয়। আর লেবার থাকে না, নিজেরাই করি। মাছের ব্যবসা কোনো বছর ভালো হয়, কোনো বছর ভালো হয় না। তার উপরে অনেকটাই ডিপেন্ড করে কাকদ্বীপের, রায়দিঘি, নামখানা, বকখালি সমস্ত জায়গার নৌকো যখন ঝড়ের কবলে পড়ে বা কোনো অসুবিধায় পড়ে, ইঞ্জিনের সমস্যা হয়, লাইনের সমস্যা হয়,
এখানে এসে আমাদের কাছে কাজও করে নিয়ে যায়। কুল থেকে বহু দূরে ভয়াল ঢেউয়ের মাঝে যখন চারপাশটা শুধু জল আর শূন্যতায় ভরে ওঠে, তখন কাঠ আর লোহার এই বিশাল কাঠামোই হয়ে ওঠে জেলেদের রক্ষাকর্ত্রী। আধুনিক আইন আর প্রযুক্তির নিয়মকানুন হয়তো নৌকার বাইরের আবরণটা বদলে দিয়েছে, কিন্তু বিপদের দিনে জেলেদের একমাত্র আশ্রয় এই মাতৃরূপী নৌকার উপর অগাধ বিশ্বাস, যা আজও ফুটে ওঠে তুলির নিপুণ আঁচড়ে। প্রাক্তন শিক্ষক শিল্পী কার্তিক চন্দ্র দাস বললেন, আমার এখানে যারা আমার দানি মাঝি থাকতেন বা মালিক থাকতেন, তারা অনুরোধ করতেন বা বলতেন এবং ভালোবাসতেন যে আপনাকে ট্রলারে নাম লিখে দিতে হবে। নাম লেখার প্রধান কারণ ছিল যে চেনা, নিজের ট্রলারটাকে চিনে নেওয়া। কারণ সবই তো বিভিন্ন রঙের থাকতো, তখন এক রঙের হয়নি, তখন বিভিন্ন রঙের রং ছিল। বিভিন্ন রকম ছবি দিয়েও নাম লেখা হতো। ত্রিশূলের মধ্য দিয়ে নাম লেখা, পদ্ম ফুলের মধ্যে নাম লেখা, মাঝি বা ভাগীদের ইচ্ছেতেই এই কাজটা করা হতো। চোখ আঁকলে নৌকো দেখতে ভালো লাগে। আর চক্ষুদান বলে আমার হিন্দু শাস্ত্রে একটা কথা আছে, প্রতিমা এই নৌকোটাকে সকলে দানি মাঝিরা বা মালিক পক্ষ সকলেই মনে করে এটা নৌকো একটা দেবী। সেই দেবীর আমাদের বহন করে নিয়ে নৌকায় ফিশিং করতে সাহায্য করেন। দেবীর চক্ষুদান করলে যেমন দেবীকে সজাগ বলে মনে হয়, এই চোখটা আঁকলে নৌকোতে সেরকম সজাগ বলে মনে হয়। তাই দেবীর চক্ষুদান করা, আমার আয় ভালো হবে বা দেবী সজাগ হবেন, দেবী আমাদের রক্ষা করবেন বিপদে আপদে। তাই সেখানে ভগবান ভরসা, নৌকা আমাদের মা, এই মাই আমাদের ভরসা, আমাদের রক্ষা করবেন। এখন ফ্যাশন এসছে, কেউ কোনো মাঝি ইচ্ছা করছেন যে চক্ষুদান করার দরকার নেই, আমাকে নোংর আঁকলে চলবে, তারা আঁকলে চলবে, চাঁদ আঁকলে চলবে। যারা চাঁদ আঁকেন মুসলমান মাঝিরা সাধারণত চাঁদ এঁকে নিয়ে আসেন। আমি লিখতাম সাধারণত 4টের পর থেকে এসে লিখতাম, যত রাত হোক ওনারা আলো দিতেন, শেডের ব্যবস্থা করতেন। আর অথবা সকালে কোনোদিন যদি থাকে ভোর ভোর চলে আসতাম, ভোর ভোর চলে এসে নাম একটা ট্রলারের নাম লিখে দিয়ে চলে যেতাম। এমনও দিন এসে গেছে এক পাশে চোখ এঁকে এক পাশে নাম লিখে ছেড়ে দেওয়া হয়েছে, 2-3টে ফিশিংয়ের পর আবার ঘুরে এসে অপর পাশের নাম আর চোখ এঁকে নিয়ে যাওয়া হয়েছে। ভাঙন, লড়াই আর বিশ্বাস, এই 3 সুতোতেই বোনা সুন্দরবনের জেলেদের প্রতিদিনের জীবন। নদীর গ্রাস আর বাজারের কঠিন হিসাব মেলাতে মেলাতে তারা হয়তো ক্লান্ত, কিন্তু ওই চোখ তারা আঁকা নৌকাগুলো যখন বুক চিতিয়ে সমুদ্রের দিকে এগিয়ে যায়, তখন তাদের বুকে থাকে শুধু নিরাপদে ঘরে ফিরে আসার এক অদম্য জেদ। নৌকার মালিক অজিত দাস বললেন কিভাবে একেবারে স্থানীয় উদ্যোগে দশকের পর দশক এই বিশাল কর্মকাণ্ড তারা চালিয়ে আসছেন। আজ থেকে 25 বছর আগে এই মৎস্য শিকারের এতে এসেছি। আমার বাবা কাকারা দাদুরা এরা তখন মাছ ধরার এতে ছিল না। 85-87 সাল থেকে আমরা আরম্ভ করি। মানে এখানে মানে ওই যে সামবোস থেকে লোকেরা এসে তখন ওই হাত দাঁড়ে ওরা ফিশিং টিশিং করতো, সেই মাছটা আমরা ছাড়িয়ে টাড়িয়ে দিতাম, এ করতাম। এইগুলো দেখে টেকে এ করে বলে তাহলে আমরা তো এটা করতে পারি, এই বলে আমরা একটা ডবল সিলিন্ডারের একটা নৌকা বানিয়ে এ করে আমরা শুরু করি। প্রথমে ট্রলারগুলো যখন তৈরি করা হয় তখন ওই সেকেন্ড হ্যান্ড মেশিন কিনে বসানো হতো। ফ্রিজ, অর্জুন, বাবলা এই সমস্ত কাঠে এখানকার স্থানীয় মিস্ত্রি এখান থেকে লোকজন জোগাড় করে ট্রলার তখন বানানো হতো। তখন তো এখানে তো মানে কাঠকুটা কাটার কোনো ইয়ে ছিল না, কার্গিল থেকে
কাঠ কেটে আনা হতো। ট্রলার একটা বানাতে বহু রকম মাল লাগবে, হারওয়ার্সের মাল, নাট বোল্ট, পেরেক, তারপরে এই যে গাউনি করা তুলা, আলকাতরা, রং, এই সমস্ত সব কাকদ্বীপ থেকে আনা হয়। তখন ওই হাতে তখন মানে মিস্ত্রিরা তখন ওই ভ্রমর চালিয়ে এই সমস্ত কাজ করত। তারপরে লাগে এই ট্রলারের যে লাইন, মেশিনটা যে চলবে তার এই যে লাইন, স্যাপ, পাখা, তার ডান বডি, গ্যালন বডি, এই সমস্ত এই লেদ থেকে বানানো হয়। তখন আমাদের এখানেও লেদ ছিল না, তখন এই কাকদ্বীপ, রায়দিঘি, এই সমস্ত জায়গা থেকে লাইনটা বানিয়ে নিয়ে এখানে কাজ করা হতো। গাড়ির মেশিনগুলো যে বাতিল হয়, সেকেন্ড হ্যান্ড মেশিনগুলো তখন নিয়ে তখন মেরামত করে সেটা ট্রলারে বসানো হতো। আগে তখন যে ফিশিংটা হতো তখন একটু মানে কাছাকাছি ফিশিং হতো, তখন কাছাকাছি মাছও পাওয়া যেত। পরপর করে মাছটা কমে গেল, মাছ এবার গভীরে গেল। গভীরে যাওয়ার জন্য এবার বড় ট্রলারের দরকার হলো। এই 6 সিলিন্ডার মেশিন আসার ফলে নতুন বড় ট্রলার বানাতে গিয়ে খরচাটা করে বেড়ে গেল। এই লকডাউনের বছর থেকে, সে বছর থেকে নদীতে মাছ একেবারে কমে গেছে। পরপর করে কমতে কমতে এখন একেবারে এই যে ইলিশ মাছের যে এটা ছিল সেটা একেবারেই কমে গেছে। প্রথম যখন আমরা করি তখন ওই 3 তার বেগরন সুতার জাল মানে লোকালে বানানো হতো, বানিয়ে হতো। পরে পরে আসলো এই মনোফিলামেন্টের এই এতে জাল আসলো। সেই জাল দড়িগুলোর দাম বাড়তে বাড়তে এখন এমন জায়গায় গেছে মানে প্রচুর দাম হয়ে গেছে, বা লোহা লক্কর সব কিছুতে দাম বেড়ে গেছে। 15 টাকা 17 টাকা এরকম করে ডিজেলের দাম ছিল, এখন ডিজেলের দাম বাড়তে বাড়তে এখন তো 100 টাকার। খরচা বাড়ছে, নদীতে মাছ কমছে, আর ব্যবসাও ভালো হচ্ছে না। আর এখন একটা ট্রলার বানাতে গেলে 1 কোটি টাকার দরকার হবে। এখন ধার বাকিও পাওয়া যাচ্ছে না, মালের দামও প্রচণ্ড। এখন তো ইলিশ মাছটা বাদ যাওয়ার পরে এই বোমলা মাছের একটা ফিশিং হচ্ছে। এখানকার স্থানীয় লোকজন তখন তো কম 10খানা 15খানা ট্রলার আমাদের এই সীতারামপুর, গোবর্ধনপুর করে ছিল। আয় রোজগার তো নেই, যখন 10খানা ট্রলারে লোক গিয়ে যখন মাছটা ধরছে, একটা পয়সা হচ্ছে, তখন সেটা দেখে দেখে আবার লোক বেরোলো। এখানকার মাঝি আবার তৈরি হলো, তখন 7-8 জনের ফিশিং হতো, 8-9 জন এত ফিশিং হতো। পরবর্তী যখন 4 সিলিন্ডার 6 সিলিন্ডার যখন আসলো, এখন 15 জন করে লোক, 14 জন 15 জন লোকের কমে হয়। একটা ট্রলার বানাতে মানে এখন এইরকম একটা ট্রলার বানাতে 1200-1300 পর্যন্ত হাজিরা লাগে। 5-7 জন করে লাগলো, এখন 2-3 মাস ধরে বানালো। আগে হাজিরা আরও বেশি যেত, এখন হাজিরাটা একটু কম যাচ্ছে বলতে এখন এই ইলেকট্রনিক জিনিস যন্ত্র এসে গেছে, খরচ খরচা যা দাম বাড়ছে, তাতে করে আর এই ব্যবসার মানে লাভ্যাংশ নেই। আইলা বছর এই নতুন ট্রলার কয়েকখানা বানানো হয়েছিল, আমাদেরও একটা হয়েছিল। এই নদীর চরে এরকম এই পোতা ভিড়িয়ে এখানে ট্রলার হচ্ছে, সেই আইলার এতে কাঠকুটা কাড়ি ছিল, সেই কাঠকুটা ভেসে চলে গেল। আগে যখন ট্রলার বা নৌকা বানানো হতো এই উপরে, তখন কিন্তু এই ট্রলার নামানোর জন্য তখন এই ব্যবস্থা ছিল না। তখন এই কাঠের বিড়া করে ঘুরিয়ে ঘুরিয়ে লোকজন দিয়ে মানে ঘুরিয়ে ঘুরিয়ে নামানো হতো। এখন এই যে যন্ত্রগুলো দেখছেন না, এই যে ট্রলার নামানোর জন্য এই যে জগ দিয়ে তোলা বা এই যে উইন্স দিয়ে ঘুরিয়ে ট্রলার নামানো, আগে তখন একটা ট্রলার নামাতে 50-100 লোক লাগতো, এখন এই 10-15 জন হলে নেমে যাচ্ছে। তোলাও হয় ওই রকম, ওই উইন্স লাগিয়ে করে ওই ট্রলার টেনে উপরে তোলা হলো, মেরামতও হলো, 2-3 মাস কাজ হলো, মেরামত করা হলো, আবার ওই উইন্স দিয়ে আবার নামিয়ে দেওয়া হলো।